নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। গতকাল রবিবারের দুপুরটা আচমকা কেমন একটা মন খারাপের দুপুর হয়ে গেল। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, রাজ্য জুড়ে বর্ষার আবহাওয়া। এরকম সময় হঠাৎ করে ভেসে আসলো অত্যন্ত খারাপ সেই খবর, সুশান্ত সিং রাজপুতের খবর। ভ্যানগগের স্টারি নাইটস সুশান্ত সিং রাজপুতের টুইটার হ্যান্ডেলের কভার, বান্দার ফ্ল্যাটের জানলায় লাগানো টেলিস্কোপ, রাতের আকাশের নক্ষত্র দেখতে ভালোবাসতেন সুশান্ত। কত কত নতুন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ। মন খারাপ থাকলে আরব সাগরের কাছে গিয়ে দাঁড়াতেন, পাথরে ঢেউ ভাঙা দেখতেন, কথা বলতেন। আচমকা কি হলো? ফিটনেস ফ্রিক সুশান্ত জিম করা ছেড়ে দিলেন, মনের ডাক্তারের কাছে যেতে হলো, এমনকি নিয়মিত ওষুধ ঢুকে পড়ল প্রতিদিনের জীবনে। সব কিছু থেকে একেবারে নিজেকে সরিয়ে নিলেন। শেষ পোস্টেও যন্ত্রণার কথা, মাকে হারাবার কথা। আর এ নিয়েই আজ আমাদের সুশান্ত দ্য আনটোল্ড স্টোরি। আমার সঙ্গে আজ অনেকেই থাকবেন। এই মুহূর্তে যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন বিশিষ্ট মনোবিদ মাহিরি বসু। মাহিরি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন পূজারিণী ঘোষ, অভিনেত্রী। পূজারিণী, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমার সঙ্গে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অভিনেত্রী। সোহিনী, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরুর আগে একবার এই যে বিতর্ক চলছে, কেউ কেউ বলছে আত্মহত্যা না খুন, এই নিয়ে একটা চলছে, আমি একবার দেখে নিই ঠিক কী অবস্থা। খুন নয়, আর্থিক সংকট বা মাদকের জেরেও নয়, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন। গলায় ফাঁস দিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই দাবি। সত্যি অবসাদের তল কি সত্যি পাওয়া যায়, নাকি বারবার এই ধরনের ঘটনার পোস্টমর্টেম হয়, পুলিশ রিপোর্ট হয়, পোস্টমর্টেম একরকম কথা বলে, মিলিয়ে যায়, আবার একটা নতুন ঘটনা এসে যায়। আমি মাহিরির কাছে, মাহিরি কি মনে হচ্ছে সুশান্ত সিং রাজপুত, যার এত ভালো একটা ক্যারিয়ার, যার একটা ওই রকম উত্থান, যার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং নিয়ে নাসাতে তিনি কোর্স করেছেন, তার প্রত্যেকটা ছবির বেশিরভাগই হিট, এবং এই মুহূর্তে ভারতবর্ষের বলিউডের অন্যতম স্টার। কি এমন মনে হচ্ছে, কি এমন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার? আসলে অ্যাপারেন্ট সাকসেস যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এই সাফল্য, যেটাকে আমরা সাফল্য বলছি, সেটা পড়াশুনো কেন্দ্রিক হোক বা সেটা ছবির ক্ষেত্রে হোক, যেটাই হোক, সেইগুলোর সাথে ডিপ্রেশনের সম্পর্ক নেই আসলে। তার কারণ ডিপ্রেশনটা, অবসাদের জায়গাটা একেবারে একটা ভিন্ন পৃথিবী যেটা ভেতরে রয়েছে, সেটার সাথে বাইরের আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা সবসময় মেলাতে যাওয়াটা কিন্তু ভুল। দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকের এক ধরনের ডেফিনেশন আছে জীবনটা কীরকম হবে সেরকম। তো সেই জীবনটা আমি কীরকম চাইছি আর আমার কীরকম চলছে, এই দুটোর মধ্যে তারতম্য অনেক সময় যদি হয়ে যায় তাহলে কিন্তু অবসাদ আসতে পারে। এবার আমরা কিন্তু বাইরে থেকে আমাদের জাজ করা মুশকিল যে সুশান্ত অ্যাকচুয়ালি কীরকম জীবন চাইছিলেন বা উনি কোনটা চেয়ে কোনটা পাচ্ছিলেন না সেইগুলো। এছাড়া যখন ডিপ্রেশন হয় তখন তিনটে খুব ইম্পর্টেন্ট ফিলিং হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভীষণ হোপলেস লাগে, যেন আর কখনোই বোধহয় কিছু ঠিক হবে না, সবই বোধহয় গোলমাল হতে শুরু করলো। তখন কিন্তু যা পেয়েছি অলরেডি, আমার কাছে এত কিছু আছে যেগুলো আমরা মনে করছি,
সেগুলো কিন্তু তখন তার কাছে তুচ্ছ হয়ে যায়। তার তখন মনে হয় যে না, সেদিকে তার অ্যাটেনশনটাই তখন সেদিকে থাকে না। দ্বিতীয়ত খুব ইম্পর্ট্যান্ট একটা ফিলিং, সেটা হচ্ছে হেল্পলেস। মানে আমাকে কেউ হেল্প করতে পারবে না, আমি একদম একা, আমি আসলে কমপ্লিটলি একা, আমার জন্য কেউ নেই, এই ফিলিংটা গ্রাস করতে থাকে। এটা কিন্তু আমাদের ভাষায় যারা সাকসেসের শীর্ষে পৌঁছে আছে তাদেরও কিন্তু এটা হতে পারে। তো সেটার সাথে কিন্তু এটা মেলাতে গেলে গন্ডগোল, সেটার সাথে কিন্তু এটার মিল নেই। আর আরেকটা হচ্ছে ওয়ার্থলেস মনে হয়। সে যতই সাকসেসফুল, পপুলার ভাষায় যতই সাকসেসফুল আমরা বলি না কেন, যতই সফল আমরা বলি না কেন, তার নিজের কাছে কোথাও একটা তার মনে হয় যে আমি বোধহয় অ্যাকচুয়ালি কিছুই করলাম না, আমি বোধহয় পেরে উঠলাম না, আমি আর বোধহয় পেরে উঠবও না, আর আমাকে কেউ সাহায্য করতেও পারবে না এটা পেরে উঠতে, আমি কোথাও একটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছি। মানে কোথাও নিজের প্রতি একটা আস্থার জায়গা নষ্ট হয়ে যাওয়ার পরেই হয়তো সেই জায়গাটা আসে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক অলকানন্দা মুখোপাধ্যায়। অলকানন্দা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অলকানন্দা, যে কথা হচ্ছিল, যে মাহিরি বলছিলেন যে এরকম একটা নিজের প্রতি আস্থা চলে যাওয়া বা নিজের প্রতি আস্থা হারানোই একটা বড় বিষয়। জীবনের শুরু থেকেই বারবার পথ বদলেছেন সুশান্ত, বাংলায় আমরা সুশান্ত বলি, কিন্তু সুশান্ত শুরু করেছিলেন ইঞ্জিনিয়ারিং দিয়ে, তারপরে তিনি নাসা ট্রেনিং কোর্স করেছেন, পাইলট করেছেন, অভিনেতা, গ্রুপ থিয়েটার, সেখান থেকে সিনেমা। যে এই যে জীবনের কোনো জায়গায় কি কনফিউজ থাকতেন বলে মনে হয় না, যাতে কি এই জীবনের বিভ্রান্তি যে আমি সবটাই করতে চেয়েছি, কোনোটাই সেভাবে পারলাম না যেগুলো চেয়েছি মনের খিদে মেটানোর জন্য, কি মনে হচ্ছে আপনার, কোন জায়গা থেকে এইটাকে বিচার করবেন? সবচেয়ে প্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আই থিঙ্ক আমরা কেউ নই এটা বিচার করার জায়গায়। মানে উই আর নট ইন আ পজিশন টু জাজ যে উনি কেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে নাসাতে হলেন, তারপর কেন উনি অন্য জায়গায় এতগুলো যে ভিন্ন ভিন্ন জায়গায় উনি নিজেকে ইনভলভ করেছিলেন, সেই জাজমেন্টটা আমাদের বোধহয় অ্যাটাচ করাটা বোধহয় উচিতও নয়। অ্যান্ড আমার মনে হয় আমাদের সেটা রাইটও নয়, সেই উইদাউট নোয়িং দ্য অ্যাকচুয়াল সিনারিও। বিকজ আমরা হয়তো জানিও না যে কি আদপেও উনি কনফিউশনের জন্য সুইচ করেছিলেন, না কি অনেক মানুষের নিড থাকে অফ ডাইভার্সিটি, নভেলটি, অফ কিউরিওসিটি, নতুন নতুন জিনিস জানার, নতুন নতুন জিনিস পড়ার। অনেকে সেই নিডও থাকতে পারে, অনেকে সেই নিডের ড্রাইভেও তারা বিভিন্ন জায়গায় নিজেকে এক্সপোজ করতে পারেন। কনফিউশনও একটা খুব ইম্পর্ট্যান্ট রোল সেখানে প্লে করতে পারে। আমি আজকেই সুশান্তের এরকম একটা কোট পড়ছিলাম যেখানে ও নাকি বলেছিল যে ও ছোটোবেলা থেকেই হি হ্যাড ভেরিয়াস ড্রিমস অফ, একবার যেটা আপনি বললেন যে ওর এক সময় মনে হতো যে রিসার্চার হবে, আরেক সময় মনে হতো ইঞ্জিনিয়ার হবে, এক সময় মনে হতো ডক্টর হবে, বাট ফাইনালি হি চোজ টু বি অ্যান অ্যাক্টর, যাতে ও সব কটা ড্রিমস অ্যাকমপ্লিশ করতে পারে। সো মানে অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল, আমি এটাই বলতে চাই যে উইদাউট নোয়িং আই থিঙ্ক আমাদের এই জাজমেন্টটা না অ্যাটাচ করাটাই অনেকটা ডিগনিফাই হবে একটা লাইফের প্রতি। বাট আগেন আপনি যেই পয়েন্টটা রেজ করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে কনফিউশন হয় কিনা, বা ক্যারিয়ার রিলেটেড কনফিউশন, নিজের লাইফ নিয়ে কনফিউশন, কি করা উচিত না। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো আ ভেরি পার্টিনেন্ট পয়েন্ট। অ্যান্ড ইফ আ পার্সন ফিলস যে প্রচুর কিছু কনফিউশনের মধ্যে আমি থাকছি, যেখানে আমি বুঝতেই পারছি না যে আমার কি করা উচিত না, তাহলে ডেফিনেটলি নিজের ক্লোজড ওয়ান্স, নিজের ফ্যামিলি মেম্বার্স বা কোনো প্রফেশনাল হেল্প, কোনো ক্যারিয়ার কাউন্সিলরকে কন্ট্যাক্ট করা উচিত, যাতে কিনা সে একটা ক্ল্যারিটি পায় অ্যাবাউট হোয়াট হি অর শি ওয়ান্টস টু ডু ইন হিজ অর হার লাইফ। থ্যাংক ইউ। ঠিক। সোহিনী, আপনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং অত্যন্ত সেন্সিবল একজন মানুষ। জীবনে মানুষ যত উপরে ওঠে ততই কি একা হয়ে যায় বলে মনে হয় আপনার? বা এই সুশান্তের মতো একটা মানুষ যিনি এত কিছু করেছেন, তার এত একটা এইরকম একটা পরিচয় সব কিছু নিয়ে, তারপরেও কোথাও কি তিনি একা হয়ে গেছেন? নাম, যশ, অর্থ, একটা সাধারণ মানুষ যা চান সবই তো পেয়েছেন একজন স্টার, তারপরেও কিসের অপ্রাপ্তি বলে আপনার মনে হয়?
প্রত্যেক মানুষের, স্পেশালি আমরা যারা সবসময় মিডিয়া ফোকাসে থাকি, আমাদের প্রত্যেকেরই একটা বাইরের একটা ভেতরের মুখ থাকা উচিত, একটা ফর দ্য ওয়ার্ল্ড আর একটা ফর মাই সেলফ। এবং এই যে আমার নিজের ভেতরের মুখ, এই সময়টা মানে আমার পারিবারিক সময় বা আমি যখন নিজে, তখন কিন্তু অনেকে থাকে না, সাধারণত একজন দুজন তিনজন ম্যাক্সিমাম থাকে যারা খুব কাছের। হ্যাঁ, শুনছি, বলুন। কোনো মানে যান্ত্রিক গোলযোগে হয়তো শোনা যাচ্ছে না। আমি আসবো সোহিনীর কাছে, সোহিনীর কথা শুনবো। শোনা যাচ্ছে সোহিনী? আচ্ছা, পূজারিণী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পূজারিণী, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে আপনার দেখা হওয়ার অভিজ্ঞতাটা যদি আমাদের একটু বলেন, তারপরে আমি অন্য বিষয়ে আসবো। আমার একবারই দেখা হয়েছিল, সেই সুযোগ হয়েছিল। সেটা হলো ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল। তো সেখানে আমরা একই বক্সে দাঁড়িয়ে একসঙ্গে গোটা একটা ম্যাচ একসঙ্গে দেখেছিলাম। সেটা আমার প্রথম ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখা। একটা মানুষ যে এত জোভিয়াল, এত হাসি খুশি, যতবার আমাদের বক্সের নিচে যারা তার ফ্যানরা ছিলেন বারবার সুশান্ত বলে ডাকছিলেন, সেই হাসি মুখে তাদেরকে গ্রিট করা। অনেক হয় না যে একটু নাম করে ফেললে বা স্টারডম এসে গেলে অনেকেরই একটা ভীষণ এর থাকে, এর হয়ে যায়। তো সেটা আমি একবারের জন্য দেখিনি, কারণ আমি তার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল তখন হি ওয়াজ অলরেডি আ স্টার। সো এক সেকেন্ডের জন্য আমার মনে হয়নি যে হি হ্যাড এনি এর। ওরকম একটা হাসি খুশি মানুষ কি করে এরকম একটা স্টেপ নিয়ে নেয়, সেটা ভেবেও মানে আমার এখনো সাঙ্কিন করেনি পুরো বিষয়টা। মানে আপনার সুশান্তকে মনে হয়েছিল পাশের বাড়ির ছেলে? একদমই, মানে তার মধ্যে কোনো স্টারডম কিচ্ছু নেই। একদম সাধারণ একটা ছেলে যেরকম হয়, আনন্দ করে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছে। আমরা ইন্ডিয়া তখন জেতে সেই ম্যাচে, এন্ড আমরা প্রচন্ড হই হই করি, প্রচুর ছবি টবি তোলা হয়, যেরকম হয় একটা আনন্দ আর একটা পরিবেশ থাকলে। তো সেরকম একটা পরিবেশ আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে হি ইজ আ স্টার। হি হ্যাড নো সাচ ট্যান্ট্রাম অর এর। সো এটা আমার কাছে খুবই শকিং। মানে এই জায়গা থেকে আমি আসি যে পূজারিনীরা বললো যে সুশান্তকে দেখে মনে হয়নি, পর্দায় আমরা তো পর্দায় দেখেছি, পর্দায় দেখে মনে হয়নি। ছিছরের মতো ছবি যিনি কয়েকদিন আগে একটা বিরাট হিট করলো এবং সেখানে আত্মহত্যার বিরুদ্ধেই তার পুরো ছবিটা, সেই জায়গা থেকে, যদিও স্ক্রিপ্ট তিনি লেখেননি, কিন্তু অভিনয় এবং সব জায়গায় মিলে যে যেখানে একটা বার্তা দিতে চাইলেন, কি ট্র্যাজেডি ভাবুন। সেই জায়গাটা তাকেই শেষ পর্যন্ত সেই জায়গায় আসতে হলো। এবং কয়েকদিন আগে তার ম্যানেজারও, এক্স ম্যানেজার সুইসাইড করেছেন, ওপর থেকে 5 তলার উপর থেকে ঝাঁপ দিয়েছেন। যে এইরকম একটা জায়গা, যে যিনি একটা পাশের বাড়ির ছেলে এবং অত্যন্ত ডাউন টু আর্থ। আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেই একটু সার্চ করার সময় খেয়াল করেছিলাম, ও কয়েকদিন আগে ওর মাকে নিয়ে একটা খুব ইমোশনাল পোস্ট করেছিল সুশান্ত। তো মায়ের জায়গাটা একটা শেল্টারের জায়গা। এবার একটা যেটা ঘটনা, এটা আমার মনে হয় যে লকডাউনের সময় অনেক মানুষ তাদের সোশ্যাল সাপোর্টের থেকে অনেক দূরে। এবার আমি হয়তো সেই খ্যাতির চূড়ায় থাকতে পারি, কিন্তু আমার কাছে, আমি যাদেরকে সোশ্যাল সাপোর্ট মনে করি, তাদের অ্যাক্সেস যদি আমার কাছে না থাকে, আমার প্রচুর ফ্যান ফলোয়িং আছে, তারা আমাকে সবাই আমার সারাক্ষণ ধরে আমাকে হাই হ্যালো পাঠিয়ে চলেছে, সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু যার কাছ থেকে আমি সাপোর্টটা চাইছি, তার কাছে আমার অ্যাক্সেসটা থাকা, তার কাছে আমার পৌঁছতে পারাটা, এটা খুব ইম্পর্টেন্ট হয়। ডিপ্রেশনের ক্ষেত্রে সোশ্যাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা ডেফিনেটলি ক্লোজ যারা হয়, সেটা আত্মীয় হোক, বন্ধু বান্ধব হোক, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়। তো লকডাউনের ক্ষেত্রে আমার মনে হয় যেটা হয়েছে যে এই পুরো ব্যাপারটা অ্যাগ্রাভেট করে গেছে, কারণ আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যারা এই ফেজটা কাটাচ্ছি লকডাউনের, এখন তো কিছুটা আনলক হয়েছে,
তারা প্রত্যেকেই অনেক কাছের মানুষের থেকে দূরে রয়েছে, অনেকে তাদের সোশ্যাল সাপোর্টের থেকে তারা অনেক দূরে রয়েছে। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তার কারণ ও হয়তো এতটা ড্রাস্টিক হতো না যদি ও যাদের কাছে সোশ্যাল সাপোর্ট সিক করে তাদের কাছে পৌঁছানো বা তাদের অ্যাক্সেসটা যদি থাকতো। আবারও বলছি, এই পুরো জিনিসটা কিন্তু আমরা বাইরে থেকে দেখছি, কারণ আমরা কিন্তু সুশান্তের সাথে কথা বলিনি। আপাত দৃষ্টিতে যেটা দেখে মনে হচ্ছে সেটা দেখে বিচার করা। আমরা সবই বাইরে থেকে দেখছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা প্রত্যেকেই যে ইনফরমেশন পাচ্ছি তার উপর ভিত্তি করেই সবটাই হচ্ছে। এমন নয় যে সুশান্তের সঙ্গে আমাদের বা কারোর সেরকম সম্পর্ক ছিল। কিন্তু অলকানন্দা, আপনি আমাকে বলুন যে এই যে মাহিরি এটা বললেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কোনো জায়গা দরকার হয়, যে জায়গায় পরিবার হোক, বন্ধু হোক, যেখানে তিনি তার মন খুলে কথা বলতে পারবেন, তার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি, ভালো লাগা মন্দ লাগা খারাপ লাগা সব কিছু সেখানে শেয়ার করতে পারবেন। সেই জায়গার অভাব কি সুশান্তকে এই পরিণতির দিকে ঠেলে দিল? দেখুন, এই অভাবটা যে সোশ্যাল সাপোর্টের অভাব, ইমোশনাল সাপোর্টের অভাব, নিজের ক্লোজড ওয়ান্সের অভাব, এটা ইজ আ সিগনিফিকেন্ট মানে ল্যাক ইন আ পারসনস লাইফ। অ্যান্ড যদি সেটা না থাকে, যেটা বাকি আমাদের সবাই যেটা বলছেন যে ইট লিডস টু অনেক বেশি স্যাডনেস, ডিপ্রেশনের জায়গায় আমাদের এনে দেয় একটা মানুষকে। বিকজ আমরা যতই একটা স্টারডাম, যতই আমরা সাকসেস পাই ইন ফর্ম অফ স্টারডাম, ফেম, মানি, বাট যেই মানুষগুলোর সাথে আমরা ক্লোজ, কানেক্টেড, ইমোশনালি আমরা যাদের সাথে অ্যাটাচড, সেই নিডটা কিন্তু একদমই আলাদা। সেটা মানে ইটস আ বেসিক হিউম্যান নিড। তো সেইটা অন্য কোনো আমাদের ফেম, টাকা পয়সা কোনো কিছুই কিন্তু সেটাকে সাবস্টিটিউট করতে পারে না। তো মানে আমার একটা খুব সুন্দর একটা কথা এক্ষুনি মনে পড়ছে। একজন খুব নামী অ্যানথ্রোপোলজিস্ট মার্গারেট মিড বলে, ওনাকে ওনার এক স্টুডেন্ট জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন অফ সিভিলাইজেশন। তো উনি বলেছিলেন যে কম্প্যাশন ইজ দ্য ফার্স্ট সাইন অফ সিভিলাইজেশন। তো যেটা হয়তো আমরা অ্যাজ হিউম্যানস আমরা হয়তো হারিয়ে ফেলছি নিজেদের লাইফে। তো একটা মানুষ যদি সে তার লাইফে কম্প্যাশন না পায়, সাপোর্ট না পায়, সোশ্যাল সাপোর্ট না পায়, তাহলে আই থিঙ্ক মানে এর চেয়ে বড় অভাব আর এর চেয়ে বড় ফেলিয়ার অ্যাজ আ সোশ্যাল সিস্টেম আর কিছু হতে পারে না। এটা শুধু ওই মানুষটার ফেলিয়ার নয়, এটা আই থিঙ্ক অ্যাজ এ সিস্টেমের ফেলিয়ার, যে আমরা একটা মানুষকে সেই কম্প্যাশন, সেই ইমোশনাল সাপোর্ট, সেই সোশ্যাল সাপোর্টটা দিতে পারছি না। ঠিক ঠিক। আমরা এই আলোচনায় ফিরব সুশান্ত আনটোল্ড স্টোরিতে। একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর। বলিউডে সাফল্য হাতের মুঠোয়, তরুণীদের হার্টথ্রব, তার একটি হাসি যেন বলতো তোমায় ভালোবাসি। সুশান্ত কি নিজের জীবনে ভালো ছিলেন? কৈশোরে মাকে হারানো, বারবার সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা লুকিয়েছিলেন ওই হাসির পিছনেই? এই জায়গা থেকে আমি পূজারিনীর কাছে আসবো। পূজারিনী, আপনি এই মুহূর্তে মুম্বাইতে অভিনয় করছেন এবং কলকাতাতেও সমান্তরালে করছেন। মুম্বাইয়ে যে লাইফস্টাইল, মুম্বাইয়ের যে লড়াই, পাটনা থেকে সুশান্তের যাওয়া এবং কলকাতা থেকে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা মুম্বাই যান এবং সাউথ থেকেও যান, এই যে মুম্বাইতে লড়াইটা চলে, এই যে ইঁদুর দৌড়, এই যে প্রতিযোগিতা, মনের ওপর কতটা প্রভাব ফেলে? প্রচন্ড বেশি। কারণ আমরা সবাই জানি যে বম্বে একটা ভীষণ এক্সপেন্সিভ শহর। সেখানে যে কোনো ছোট জায়গা থেকে বা রিজনাল ইন্ডাস্ট্রি থেকে আমরা যখন যাই, সেখানে কোপ আপ করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্রথমত আমরা কলকাতায় বা আমরা যারা হোম টাউন থেকে যাই, আমরা নিজেদের বাড়িতে থাকি, আমরা সবসময় জানি আমাদের সঙ্গে একটা সাপোর্ট থাকে। কিন্তু যখন একটা আলাদা শহরে, নতুন শহরে যাওয়া হয়, যেমন আমি যেহেতু রিসেন্টলি গেছি, তো আমি মানে এই অনুভূতিগুলো আমার কাছে ভীষণই, বা এক্সপিরিয়েন্স গুলো আমার কাছে ভীষণই কি বলবো, খুব ভয়ঙ্কর ছিল ইনিশিয়ালি। মানে বাড়িতে এসে যে কি খাবো, কারণ জেনারেলি কলকাতা থাকলে কি আমি জানি আমার মা আছে বা বাড়ির লোকরা আছে, সবাই দে টেক কেয়ার অফ থিংস। কিন্তু বাইরে গেলে কি খাবো সেটাও একটা বড় বিগ ডিল হয়ে যায়। বাইরে বম্বেতে থাকা ইজ ভেরি এক্সপেন্সিভ।
বম্বেতে সবকিছু এক্সপেন্সিভ, প্লাস আমরা যারা অ্যাক্টিং করি বা আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা, আমাদের লাইফস্টাইলটা অনেক অন্যরকম হয়। সো আমার মনে হয় সেটা মানে দেখাতে লাইফস্টাইলটা দেখাতেও হয় যে একটা একটা বিষয় থাকে যে মানে বহু অভিনেতা অভিনেত্রী আছেন যেখানে যে আপনার লাইফস্টাইলটা দেখাতে হবে, তার কারণ নাই তো কাজ পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধে হয়। সেটা নিয়ে আমি সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে চাই না, কারণ আমি নিজেও শো অফে বিশ্বাস করি না। কিন্তু আমাদের যারা আমরা ক্যামেরার সামনে কাজ করি, আমাদের বেসিক কিছু দরকার থাকে। আমাদের যেমন শরীর চর্চা করা, আমাদের খাওয়া দাওয়া ঠিক করা, এগুলো আমাদের বেসিক আমাদের কাজের জবের আমাদের নেসেসিটি। তো এটাকে আমরা বাদ দিতে পারি না। শো অফটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে আমি একটা মার্সিডিজ চড়ছি, আমি একটা নর্মাল গাড়ি চড়ছি, সেটা কিন্তু গাড়িটা চড়তে হয়, বাসে ট্রামে তো ট্রেনে তো ঘোরা যায় না, গাড়িটা সেটা কিছু করার নেই। তার কারণ সেটা আবার আমাদের জবের ডিমান্ড। কারণ আমরা যেহেতু পাবলিক ফিগার, সো আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করাটা আমাদের পক্ষে পসিবল হয় না একটা টাইমের পর, সত্যি হয় না। আমি কিছু বছর আগে হলেও আমি অটো বা বাসে ট্রাভেল করতে পারতাম, এখন সেটা পারি না। সেটা খুব স্বাভাবিক কারণেই পারি না। কিন্তু এটা পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার জব। সেটা ডেফিনেটলি অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় বম্বেতে কোপ আপ করা খুব ডিফিকাল্ট। প্লাস আরেকটা জিনিস যেটা সফল হওয়ার একটা চাপ থেকেই যায়। সফল হওয়ার চাপ তো থাকে, তার সত্ত্বেও আরেকটা জিনিস যেটা থাকে যে আমাদের উপর না একটা অদ্ভুত চাপ সৃষ্টি করা হয় বা ক্রিয়েট করা হয় আমাদের আশেপাশে যারা থাকে তাদের। সেটা আমাদের ফ্যান হোক, সেটা আমাদের বাড়ির লোক হোক, সেটা আমাদের পাড়া প্রতিবেশী হোক, বা যারা আমাদের চেনেন, আমাদের স্কুল কলেজের বন্ধু বান্ধব হোক, সবারই যখনই আমরা একটা এরকম একটা শো বিজনেসে কাজ করা শুরু করি, মানুষের আমাদের থেকে একটা এক্সপেকটেশন তৈরি হয়। ইভেন আমি দেখেছি যে আমি নিজেও যখন কাজ করেছি, একটা ছবি করার পর মানুষের এক্সপেকটেশন আরো বেড়ে যায় যে হয়তো পূজাইনি আরো ভালো কিছু করবে। সেরকম আমি একটা রিজনাল ইন্ডাস্ট্রির একজন অ্যাক্টর হয়ে যদি আমি এটা ফিল করি, তাহলে একটা ন্যাশনাল লেভেলে সুশান্ত সিং রাজপুত যে লেভেলের প্রেশারটা হয়তো ফিল করেছেন, সেটা আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড সবকিছু মানলাম যে মানুষ বাড়ির লোকেদের পাশে থাকা খুব দরকার, সবকিছু ইজ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইজ ইম্পর্টেন্ট। কারণ বাইরে একা একা থাকতে থাকতে কখনো গিয়ে ওইটা তৈরি হয় যে আমি বড্ড একা, হয়তো আমার শেয়ার করার কোনো জায়গা নেই। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মনে হয় যে একটা টাইমের পর ক্যারিয়ারের সমস্ত কিছু না সবার সঙ্গে হয়তো আলোচনা করা যায় না। আজকে আমি হয়তো পারি, আমি আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনরা আমার বন্ধুর মতো। তো আমার সেই জায়গাটা আছে যেখানে আমি আমার মার সঙ্গে বন্ধুর মতো সবকিছু নিয়ে আলোচনা করতে পারি। এটা আমার খারাপ লাগা হোক, ভালো লাগা হোক, সবাই হয়তো পারে না। তার জন্যই হয়তো এরকম এই ডিপ্রেশনটা তৈরি হয় একটা, যেটা আমরা আলোচনা করছিলাম। ঠিক, আমি 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 জানি না আপনার কাছে আসবো, আমি একবার দেখে নেব অভিনেত্রী সোহিনী সরকার এ প্রসঙ্গে কি বলেছেন। আসলে বোধহয় সত্যি বোঝা যায় না ডিপ্রেশন থাকলে পরে, কিন্তু পাশের মানুষটিকে যদি ভালোবাসেন, যদি আপনার বন্ধু বান্ধব পরিবারের কারোর এরকম হয়ে থাকে, প্লিজ আর দেরি করবেন না, ডক্টরের সাথে কথা বলুন। ডক্টরের পরামর্শই একমাত্র উপায়। ওষুধ খেতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। বন্ধু বান্ধব আছেই, কিন্তু এমন অনেক সময় হয় যখন অসুস্থতা আরও গাঢ় হয়ে যায়, তখন ডক্টরের পরামর্শ অবশ্যই দরকার, ওষুধ অবশ্যই দরকার। আসলে আমরা এগুলো নিয়ে কথা বলতে ভয় পাই, তার একটাই কারণ যে এই পাগল হয়ে যাচ্ছে, পাগলের ডাক্তার, এই কথাগুলো আমাদের মনের মধ্যে আসে। আমাদের সোসাইটিতে এই ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আমরা যতই স্মার্টফোন ইউজ করি, আমরা যতই টেকনোলজি রপ্ত করি না কেন, কিন্তু ভিতরের যে স্মার্টনেস, মনের যে আধুনিকতা, সেটা বোধহয় আমরা রপ্ত করতে পারিনি। তাই জন্য বোধহয় আমরা আরও মানুষের থেকে আরও বোধহয় দূরে চলে যাচ্ছি। এখন সত্যি বোধহয় আমাদের খুবই বন্ধু বান্ধবের অভাব। আমি খুব লাকি যে আমার সত্যি 2-3 জন বন্ধু বান্ধব আছে যারা আমার হাত সবসময় শক্ত করে ধরে থাকে। আর আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমিও এক সময় আমারও ডিপ্রেশন হয়েছে, যে কোনো কারণেই হোক, ক্যারিয়ার নিয়ে হতে পারে, নিজের জীবন নিয়ে হতে পারে, যে কোনো কিছু নিয়ে। অলোকানন্দ, আপনি নিশ্চয়ই শুনলেন সোহিনী কি বললেন, যে ডাক্তারের কাছে যাওয়া মানেই ভাবছি পাগলের ডাক্তার। এই যে আমার মতো আমাদের চারপাশে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছেন
যারা হয়তো আপাতদৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ বলে মনে হয়, কিন্তু কোথাও তিনি মানসিকভাবে অসুস্থ, এরকম প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে। এই লোক যারা ঘুরে বেড়াচ্ছেন, কি করে আমরা বুঝবো তিনি কোথাও একটা ডিপ্রেশনে ভুগছেন, কোথাও তার একটা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে? দেখুন, সোহিনী যেটা বললো সেটা এক অত্যন্ত পার্টিনেন্ট একটা কথা, মানে এর থেকে সত্যি কথা আর হয় না যে আমাদের দেশে মেন্টাল হেলথ নিয়ে এতটাই বড় একটা স্টিগমা অ্যাসোসিয়েটেড আছে যে লোকজন ভাবে যে যে কোনো ধরনের, আমার যদি মন খারাপ হয়, ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, যাই হয়, তার মানেই হচ্ছে আমি পাগল হয়ে গেলাম। অ্যান্ড লোকজন সেটাকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে, ইয়ার্কি করবে। অ্যান্ড এটার জন্যে পুরো এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস বলুন, ট্রিটমেন্ট বলুন, পুরোটাই রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। মানুষ হেল্প সিক করতে পারছে না, যেতে পারছে না, কন্টিনিউ করতে পারছে না অনেক সময় ট্রিটমেন্ট। অ্যান্ড এটা অ্যাজ আ কমিউনিটি আমাদের সবাইকে এটার দায়িত্ব নিতে হবে ইন অর্ডার টু কাম আউট অফ দিস স্টিগমা। ডিপ্রেশনের কথা যেটা আপনি বললেন যে কিভাবে মানুষ বুঝবে যে হি অর শি ইজ আন্ডারগোয়িং ডিপ্রেশন, সবচেয়ে প্রথম হচ্ছে যে ডিপ্রেশন মানে কিন্তু শুধু মন খারাপ নয়। তো এইটা আমাদের সবাইকে খুব ভালো করে বুঝতে হবে যে এরকম না যে ও তোর মন খারাপ হয়েছে তো এটা এমন কি ব্যাপার, তুই এখান থেকে একটু মনের জোর নিলে, একটু মনটাকে একটু শক্ত করে নিলেই তুই এখান থেকে বেরিয়ে যেতে পারবি। ডিপ্রেশন সব ফালতু কথা, কোনো এগুলো হচ্ছে সব বড় লোকেদের কথা। এইগুলো টিপিক্যাল মানে মিথ, যেগুলো সব জায়গায় অ্যাসোসিয়েটেড অ্যান্ড ম্যাক্সিমাম পিপল বিলিভ ইন দিস। সো সবচেয়ে প্রথম হচ্ছে যেটা আমি বলতে চাই বারবার, সেটা হচ্ছে ডিপ্রেশন মানে শুধু মন খারাপ কিন্তু নয়। First sign of depression is a persistent low mood. Persistent মানে হলো 7 to 14 days to 21 days এর continuous mood off মানে low mood থাকা, excessive sadness, ছোট ছোট বিষয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসা, ক্রাইং স্পেলস হওয়া। অ্যান্ড ইন এক্সট্রিম কেসেস অফ ডিপ্রেশন আমরা দেখতে পারি যে মানুষ যে কোনো ধরনের ইমোশনই এক্সপিরিয়েন্স করতে পারে না, মানে ইটস অ্যান ইনএবিলিটি টু এক্সপিরিয়েন্স এনি ইমোশন অ্যান্ড উইচ ইজ মিজারেবল। মানে আমি আনন্দ অনুভব করতে পারছি না, দুঃখ অনুভব করতে পারছি না, রাগ অনুভব করতে পারছি না, কোনো কিছুই অনুভব করতে মানে পারছি কোনো না। কিছুতেই তাপ উত্তাপ আসছে না, একটা ফ্ল্যাট একটা ইমোশন যেখানে কোনো কিছুতেই নেই। আর সেই স্টেটটাই কিন্তু আস্তে আস্তে একটা ওই যেটা আমরা অনেকেই যেটা প্রশ্ন করছে যে কি করে সাহস পেলো সুইসাইড, মানে সুইসাইড করলো কি করে, একগুলো করলো, মানে সুইসাইড করাটা কিন্তু যেটা আমরা অনেকে বলি যে এটা একটা অ্যাক্ট অফ কাভার্ডিস, এটা একদমই নয়। মানে আমি চাইলেই আমি আজকে গলায় দড়ি দিতে পারবো না, হাত কাটতে পারবো না। সো মানে উইথ এক্সট্রিম হেল্পলেসনেস, এক্সট্রিম ওয়ার্থলেসনেস আমাকে এই সুইসাইডাল জায়গায় ঠেলে দিয়েছে। আমরা আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত, আপনাকে আমাদের অনুষ্ঠানে অত্যন্ত স্বাগত। পরমব্রত, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে দুঃখের খবর, সুশান্ত সিং রাজপুতের যে খবর আপনি নিশ্চয়ই জানেন। আমার যেটা প্রশ্ন আপনার কাছে, যে জীবনে মানুষ যত ওপরে ওঠে স্টারেরা, ততই কি তারা একা হয়ে যায়? আমার মনে হয় এইগুলো খুব একটু বেশি সহজ সমীকরণ। আমি একটু আগে শুনছিলাম যিনি বলছিলেন, জানি না কে বলছিলেন, কেয়ারফুলি শুনছিলাম। তো আচ্ছা, অলকানন্দাদি বলছিলেন কথা, আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এরকম অনেক সহজ সমীকরণ, খুব সরল সমীকরণ, অতি সরলীকৃত সমীকরণ আমাদের সমাজে চালু আছে। যে এই স্টাররা একা হয়ে যান, ইত্যাদি হয়ে যান, তারপর ধরুন এই সুইসাইড ইজ অ্যান অ্যাক্ট অফ কাভার্ডিস ইত্যাদি জিনিসপত্রগুলো। আমি ওই যিনি বলছিলেন তার কথার সূত্র ধরে একটা জিনিস বলতে চাই। আমি কাল থেকে শুধু একটা জিনিস ভেবে আমার রাতে ঘুম আসতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে মানুষটি এই কাজটি করলেন, আপনি একবার ভেবে দেখুন, বা আপনারা যারা দেখছেন তারা একবার ভেবে দেখুন, সেই মানুষটি যখন নিজেকে হত্যা করার জন্যে এই প্রস্তুতিটি যখন নিচ্ছেন, যখন তিনি দড়ির ফাঁসটি লাগাচ্ছেন, যখন এই প্রতিটার জন্য একটা সার্টেন লেভেল অফ এফিসিয়েন্সি লাগে, কিন্তু মানে তাকে কিন্তু চেক করে দেখতে হয় যাতে দড়িটা খুলে না যায়। আপনি কল্পনা করতে পারছেন যে আমি নিজেকে মারার জন্যে যে ব্যবস্থাগুলো করছি, সেটা করার সময় আমি চেক করছি যে সেই ব্যবস্থাটা ফুল প্রুফ কিনা।
এইটাই আপনাকে বলে দেবে যে কতটা নিস্তরঙ্গ, কতটা ফ্ল্যাটেন্ড কার্ভ, ইমোশনাল কার্ভটা কতটা ফ্ল্যাটেন্ড হয়ে গেলে কিছুতে কিছু যায় আসে না আর হয়ে গেলে এটা করা যায় এই জিনিসটা। এখন কোন জায়গায় কোন পরিস্থিতিতে মানুষ এটা দেন, এটা শুধু একাকিত্ব, অসাফল্য, এগুলো দিয়ে না আমার মনে হয় এটা শুধু ডিফাইন করাটা খুব মুশকিল। বিকজ এটা যেরকম অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের পেট ব্যথা করছে, আমাদের কাউকে বারবার বাথরুমে ছুটে যেতে হচ্ছে, কেন ডাক্তাররা বুঝতে পারেন না। আবার অনেক সময় এক্সপ্লেনেশন পাওয়া যায় যে হ্যাঁ কিছু খেয়েছিলে, ইনডিজেশন হয়েছে, ফুড পয়জনিং হয়েছে, কি কোনো ইনফেকশন ঢুকেছে বা হোয়াটএভার। কিন্তু অনেক সময় তো এরকমও হয় যে পাওয়া যায় না সূত্রটা যে কেন এরকম হচ্ছে। মেন্টাল হেলথ আমার বিশ্বাস হচ্ছে যে অনেকটা সেরকম একটা জিনিস যে হ্যাঁ অনেক জায়গায় ট্রিগার থাকে, কারণ খুঁজে পাওয়া যায়, কিন্তু কিছু জায়গায় কারণ খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যেই এটা হচ্ছে এত 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 স্পেশাল এবং এত সেন্সিটিভ একটা জোন। আমি যখন বিদেশে থাকতাম আমি কতবার দেখেছি এরকম, বিশেষ করে যারা বাইরে থেকে গেছেন শীতকালটাতে, একটা অদ্ভুত গ্লুমি সময় ওখানে ট্রেনে যাচ্ছেন একজন মানুষ, আমিও তার দিকে তাকিয়ে আছি, আমি দেখছি তার অঝরে চোখ দিয়ে জল পড়ছে। এবার আমি থাকতে না পারে তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ঠিক আছেন, আপনি কি হয়েছে, আপনি কোথা থেকে এসেছেন। তিনি ইউজুয়ালি বলতেন বাইরে থেকে, হয়তো ইউরোপেরই অন্য কোনো দেশ থেকে বা একটু গরম দেশ থেকে আমাদের মতো গেছেন। এবং তিনি বলতেন আমি জানি না আমি কেন কাঁদছি, আমার জাস্ট মনে হচ্ছে যে আমার জীবনটা থাকারই কোনো মানে হয় না। তার কারণ ওই যে আবহাওয়াটা, ওই যে পরিবেশটা, ওই গ্লুমি পরিবেশটা, শীতকালে দুপুর 3টের সময় অন্ধকার হয়ে যাওয়া, রাত্রি ভোরবেলা সকালবেলা 8টা-9টার আগে আবার আলো না ফোটা, এই পরিস্থিতিতে একটা হ্যাঁ, এবং সেই লোকটা জানে না কিন্তু সে কেন কাছে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার জীবনে আনন্দের কিছু নেই, আপনি কালকে লুকিং ফরওয়ার্ড টু এনিথিং, প্রথম দিকে উনি হয়তো বলবেন হ্যাঁ আই এম লুকিং ফরওয়ার্ড টু আদার থিংস, তারপরে আস্তে আস্তে এই কার্ভটা আমার মনে হয় ফ্ল্যাটেন হতে পারে। পরমত এই আমরা আলোচনা করছিলাম, এই আলোচনা আমাদের হচ্ছিল কিছুক্ষণ আগে, যে সুশান্ত সিং রাজপুতের মতো একটা এইরকম ধরনের চরিত্র, যিনি ইঞ্জিনিয়ারিং করেছেন, নাসাতে ট্রেনিং নিয়েছেন, যিনি ঘরে টেলিস্কোপ লাগিয়ে আকাশের তারা দেখেন, যার টুইটার হ্যান্ডেলে ভ্যান গকের ছবি, আমরা জানি ভ্যান গক আত্মহত্যা করেছিলেন। তো এই যে একটা জায়গা থেকে সাম্প্রতিককালে করোনা, লকডাউন, এগুলো কি মানসিক বিপর্যয় বাড়াতে প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন, প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? 100বার ফেলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই আমার মনে হয়। কেননা আমরা তো এটার সঙ্গে অভ্যস্ত নেই। মানে ছোটবেলা থেকে একটা জিনিস থ্যাঙ্কফুলি আমি যে পরিবেশে বড় হয়েছি তাতে সবাই বলতেন যে মন খারাপের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মানুষ। সেই মানুষের সঙ্গে সবসময় একমত হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু মানুষের কমিউনিকেশন মানেই হচ্ছে আর একটা রক্ত মাংসের মানুষ, তার দুঃখ, তার আনন্দ, তার সামান্য আঁচটুকু হলেও আমার গায়ে এসে লাগছে, আমার দুঃখের আমার আনন্দের সামান্য আঁচটুকু তার গায়ে লাগছে। আমার মনে হচ্ছে যে এই যে আর একটা লোক, সেও একটা বাস্তব জীবনে বাস করছে, তারও সমস্যা আছে, তারও মন খারাপ আছে, আমারও আছে। তো তাহলে বোধহয় আমি একমাত্র এরকম একটা অদ্ভুত জীব নই। হ্যাঁ, এই কাজে মানুষের যোগাযোগের থেকে বেশি ভালো ওষুধ বোধহয় আর কিছু হতে পারে না। এবং এই যোগাযোগ যখন কমপ্লিটলি আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি এই সময় এই ওষুধটির জন্যে, যে মানুষের যোগাযোগটাই কম। সেদিকে একজন প্রযোজক বন্ধুর সঙ্গে আমার অনেকদিন পর 3 মাস পরে মিটিং হলো, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বল এই মিটিংটা কখনো জুম কলে হতে পারে কখনো? বললাম না, হতে পারে না। এই যে সমস্যাগুলো আমাদের মধ্যে ছিল, আমরা যে আধ ঘন্টায় বসে মিটিয়ে ফেললাম, এই যে এখন হাত ধরাধরি করা যাচ্ছে না, বাট এই যে অন্তত যে একটা একই ঘরে আছি 3 মিটারের দূরত্বে, তাও একটা উষ্ণতা, এটা একটা অন্য জিনিস। এবং সাধারণ সময় আমরা কি করে অভ্যেস, কারো মন খারাপ হলে তার কাঁধটা ধরে চেপে অভ্যেস, বা একটা বেয়ার হাগ দিয়ে আমাদের অভ্যেস। একদম। কেন? তার কারণটা হচ্ছে এই যে আরেকটা লোকের ধমনীতে যে রক্তটা বইছে, আমারও ধমনীতে রক্তটা বইছে, এই কানেকশনটা, সেটা বন্ধ হয়ে গেলে তো সর্বনাশ। সেটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের গত 2.5-3 মাসে। তার ফলে এটা নিঃসন্দেহে এটার একটা খুব বড় প্রভাব আছে। একদম। মাহিরি যেটা বলছিল, মাহিরি একটু আগে এই কথাটা বলছিল যে বন্ধু দরকার সব থেকে বেশি, বন্ধুর সাথে কথা বলার বন্ধু দরকার, সমস্ত কিছু শেয়ার করার মানুষ দরকার। এই জায়গা থেকে আমি মাহিরির কাছে একটা প্রশ্ন করব যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সবাই আছেন, অলকানন্দাও আছেন, পরমব্রতও আছে, পরমের কাছেও আসবো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 2030 সালের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি মানুষ যে রোগটায় আক্রান্ত হবেন, সেই রোগটার নাম হচ্ছে মানসিক অবসাদ। এর থেকে মুক্তির উপায় কি?
প্রথমত হচ্ছে এই যে যেই প্রসঙ্গ থেকে এই কথাটা এলো সেটা হচ্ছে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এখন যেটা হচ্ছে গত 2.5 মাস ধরে আমরা যেই ধরনের একটা লাইফস্টাইল লিড করছি যেখানে আমাদেরকে দূরত্ব রাখতে হবে, আমরা সব মনে করলেই আমরা কারোর সাথে দেখা করতে পারবো না, সোশ্যাল সাপোর্টের থেকে দূরে চলে যাওয়া, আইসোলেট হয়ে যাওয়া। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন কাজের মধ্যে এনগেজ থাকি, যখন একটা ডিপ্রেসিভ ফেজও থাকছে, যখন আমার কিছু অ্যাভিনিউজ আছে যেখানে আমি একটা কাজের দিকে আমাকে কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখতে হচ্ছে, তখন হয়তো একটা ডাইভার্ট করার ব্যাপার থাকছে। লকডাউনের সময় যেটা হয়েছে সেটা হচ্ছে সবাই বাড়িতে বসে কাজের জায়গাটার অসুবিধে, সেইখানে কিন্তু ভেতরের আমি যেটা বললাম যে ভেতরের পৃথিবীটা বাইরের পৃথিবীর থেকে অনেকের ক্ষেত্রেই অনেকটাই আলাদা। তো বাইরের পৃথিবীটা যখন এনগেজ করে রাখে, যখন মেন্টাল এনগেজমেন্টটা বাইরের পৃথিবী ধরে রাখে, তখন অনেক সময় হয় যে ভেতরের পৃথিবীর ডাকটা হয়তো আমরা অত জোরে পাচ্ছি না, বা পেলেও হয়তো সেটাকে একটু মানে ওভারলুক করতে হেল্প করছে বাইরের এনগেজমেন্টটা। কিন্তু এখন যেটা হয়েছে, যেহেতু কাজকর্মর জায়গাটা অনেকখানি কম, এখন মানে অনেকখানি ফ্রি রয়েছে সবাই, এই যে 2-2.5 মাস ধরে যেই একটা ফেজ কাটালাম আমরা, তাতে অনেকের ভেতরের আওয়াজগুলো কিন্তু অনেক বেশি জোরালো হয়ে গেছে। সেখানে বাইরের থেকে যেই সাপোর্টটা কেউ পেতে পারতো সেই সাপোর্টটা সে পাচ্ছে না এখন। এবার যদি এরকম হতে থাকে যে আস্তে আস্তে আমাদের পৃথিবীটা একটা এমন জায়গায় চলে গেল যেখানে আস্তে আস্তে আইসোলেশন বিকামস দি অর্ডার অফ দ্য ডে, তখন কিন্তু ডেফিনেটলি একটা অবসাদের জায়গা আসবে। তার কারণ যেটা আমরা সবাই জানি যে আমাদের সত্যি আরেকজন মানুষের উপস্থিতি, একাধিক মানুষের উপস্থিতি আমাদের জীবনে খুব প্রয়োজন। সেটা কার্যক্ষেত্রে হোক, সেটা সংসারে হোক, দৈনন্দিন জীবনে, সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন ডেফিনেটলি। এবার সেখানে যেটা এক্ষুনি পরমত যেটা বললো যে সবসময় যে মতের মিল থাকতে হবে তেমনটা না, মতের অমিল থাকারও লোক দরকার, কিন্তু আমাদের উই আর সোশ্যাল অ্যানিমালস, দ্য হিউম্যান বিংস আর সোশ্যাল অ্যানিমালস। এই সোশ্যালের জায়গাটা যদি গন্ডগোল হয়ে যায়, ইফ দে বিকাম আইসোলেটেড, তাহলে ডেফিনেটলি একটা অবসাদের জায়গা আসবেই। পরমব্রত, আমার একদম শেষ পর্যায়ে এসে গেছি, আমি জিজ্ঞেস করবো আপনার কাছে, আপনি একই সঙ্গে সেন্সিবল মানুষ এবং স্টারও বটে, কি এমন অপ্রাপ্তির থেকে গেল? নাম, যশ, অর্থ, একজন সাধারণ মানুষ যা চান সবই তো পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, তারপরও কিসের অপ্রাপ্তি? আমার মনে হয় অপ্রাপ্তিটাই প্রাপ্তির মধ্যেই ঢুকে আছে। মানে আমার দুটো জিনিস মনে হয় ক্ষেত্রে। একটা কথা বলবো, আপনি একটু আগে বলছিলেন যে 2030-এর মধ্যে মানসিক অবসাদ সব থেকে বড় অসুখ হয়ে দাঁড়াতে চলেছে। এটা কারণ আমরা নিজেরা, তার কারণ এই আমাদের যে সো কল প্রগ্রেস বা প্রযুক্তিগত সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটার একটা খারাপ দিক আছে। তো মানে আগে একটা আপনি যখন ব্যাংকে যেতেন, তখন যখন এটিএম ছিল না, সামান্য একটা টাকা তুলতে গেলেও একটা লোকের সঙ্গে আপনার দেখা হতো, তার পরিবার কেমন আছে, তার কি সমস্যা, উনি জিজ্ঞেস করতেন আপনার বাড়িতে কেমন, সবাই কেমন আছে, এটা আলাপচারিতা হতো। এখন আপনি ঢোকেন একটা ঠান্ডার মধ্যে, ছোট্ট কনকন করে এসি চলে, আপনি একটা কার্ড ঢোকান, একটি যন্ত্র আপনাকে টাকাটা বার করে দেয়। কিংবা ধরুন আমরা কত দিন যাচ্ছে আমরা এটা করছি, আমরা সাইডে না বেড়ে আমাদের বসতির ওপর দিকে বাড়ছে। আমরা আরো বেশি একা হতে চাইছি এবং লাক্সারির নামে বা সুখবিলাসের নামে, সুখে থাকার নামে আমরা আরো কিন্তু একা হচ্ছি। ঠিক পুরোনো বাড়ি আর কেউ কেনে না, সবাই কি কেনে? টাওয়ারের 24তম টাওয়ার, 33তম টাওয়ার। হ্যাঁ, তার মানে কি আমি আরো মাটি থেকে দূরে যাচ্ছি এবং নিচের লোকগুলোকে দেখতে পাচ্ছি না। প্রত্যেক দিন রাস্তায় যে উপরে উঠছি মানুষ, আমরা উপরে উঠছি, উপরের ফ্ল্যাট কিনছি, কিন্তু মাটির সাথে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পরমব্রতের বক্তব্য, বলিউডে এরম ঘটনার কম নেই। গুরু দত্ত, দিব্যা ভারতী, সিল্ক স্মিতা, পারভিন ববি, অনেক রয়েছে। এছাড়াও এরকম ঘটনা আমরা উদাহরণ গোটা পৃথিবী জুড়ে পাবো। কিন্তু আমি একটা পজিটিভ স্টোরি দিয়ে শেষ করতে চাইছি। মার্ভিন আতাপাত্তুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। শ্রীলঙ্কান ক্রিকেটার, জীবনের প্রথম টেস্ট ইনিংসে ছিল 0 রান, দ্বিতীয় ইনিংসেও 0, দল থেকে বাদ, আবার লড়াই করে 2 বছর বাদে দলে ফিরে আসা, আবার জীবনের সেকেন্ড টেস্টে প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে মাত্র 1, আবার বাদ, আবার 2 বছর বাদে লড়াই করে ফিরে আসা, সেবারও প্রতি 2টি ইনিংসেই 0-0, লাগাতার 3টি টেস্টে তার রান ছিল মাত্র 1, 6 বছর ধরে। তারপরে আবার লড়াই করে ফিরে আসার পর মার্ভিন আতাপাত্তু শ্রীলঙ্কা কেন গোটা পৃথিবীর ইতিহাসে
ইতিহাস লিখে গেছেন। বাস্তব জীবনে তিনি একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু সুশান্ত সিং রাজপুত পারলেন না। জীবনে ফুল টস বল তিনি খেলেছেন অনেক, কিন্তু বাউন্সারকে টাক করতে পারলেন না সুশান্ত সিং রাজপুত।